হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখো কি বৈদিক শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝো। দেখো এই যে বৈদিক শিক্ষা ব্যবস্থা, এই সম্পর্কে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয় ফিরে যাই। দেখো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি বৈদিক শিক্ষা কি, অর্থাৎ বৈদিক শিক্ষা কাকে বলে সেই বিষয়টি। দেখো প্রাচীন ভারতের বেদকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে কিন্তু বৈদিক শিক্ষা ব্যবস্থা বলা হয়। তাহলে কি প্রাচীন ভারতে বা হচ্ছে কি বলা যায় যে প্রাচীন ভারতে যে বেদ ছিল সেই বেদকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে কিন্তু বৈদিক শিক্ষা বা হচ্ছে কি বৈদিক শিক্ষা ব্যবস্থা বলা হয়। এটি খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 500 অব্দ পর্যন্ত প্রচলিত ছিল। তাহলে কি বলা হয়েছে সময়কাল হিসেবে এটি হচ্ছে কি খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 500 অব্দ পর্যন্ত কিন্তু প্রচলিত ছিল। তারপরে কি বলা হয়েছে এই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি ছিলই হচ্ছে বেদ। দেখো যেহেতু হচ্ছে প্রাচীন ভারতে বেদকে কেন্দ্র করে এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল, তাই কি এই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি ছিল কি বেদ। যেমন কি রয়েছে এখানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, তারপরে কি অথর্ববেদ, এই সমস্ত বেদই কিন্তু ছিল এর মূল ভিত্তি। তারপরে কি বলা হয়েছে যে শিক্ষা পরিচালিত হতো হচ্ছে গুরুকুল বা আশ্রম ব্যবস্থায়। তাহলে এই যে বৈদিক শিক্ষা ব্যবস্থা, এই বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কিভাবে পরিচালিত হতো হচ্ছে গুরুকুল বা আশ্রম ব্যবস্থায়, যেখানে কি করতো শিষ্যরা কিন্তু কি করতো গুরুগৃহে কিন্তু অবস্থান করত এবং সেই গৃহে কিন্তু অবস্থান করে শিক্ষা লাভ করতো। অর্থাৎ কি এখন যেমন বিভিন্ন হোস্টেলে হচ্ছে কি শিক্ষার্থীরা সেখানেই থাকছে, সেখানেই ঘুমোচ্ছে, সেখানেই পড়াশোনা করছে। দেখো বৈদিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু ঠিক সেরকমই ছিল, শিষ্যরা কিন্তু কি করতো গুরুগৃহে কিন্তু থাকতো। এরপরে কি রয়েছে এটি কেবল পুঁথিগত বিদ্যা ছিল না, বরং এটি ছিল ধর্ম, আধ্যাত্মিকতা এবং কি জীবন বোধের এক অপূর্ব সংমিশ্রণ। তাহলে কি বলা হয়েছে এটা একটি শুধুমাত্র পুঁথিগত বিদ্যা ছিল না, বরং এটি ছিল ধর্ম, আধ্যাত্মিকতা এবং কি জীবন বোধের এক অপূর্ব সংমিশ্রণ। তাহলে কি দেখো এখানে বৈদিক শিক্ষা কি, বৈদিক শিক্ষা নিয়ে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। যদি কোনো রকম অসুবিধা থাকলে তোমরা কিন্তু আমাদেরকে জানাতে পারো। তারপরে দেখো কি রয়েছে শিক্ষার মূল লক্ষ্য। তাহলে কি বৈদিক শিক্ষার কিন্তু বিশেষ কিছু লক্ষ্য ছিল, সেই লক্ষ্যগুলি কি কি ছিল? প্রথমেই হচ্ছে কি আত্ম উপলব্ধি, চরিত্র গঠন, সংস্কৃত সংরক্ষণ। তারপরে কি বলা হয়েছে আত্মোপলব্ধিতে বৈদিক শিক্ষার চরম লক্ষ্য ছিল মোক্ষ লাভ করা বা হচ্ছে কি আত্মোপলব্ধি, নিজেকে চেনা এবং পরম সত্তার সাথে একাত্ম হওয়াই ছিল প্রকৃত জ্ঞান। তাহলে এই যে বৈদিক শিক্ষার মূল লক্ষ্য কিন্তু মোক্ষ লাভ করা ছিল। তারপরে কি ছিল যে চরিত্র গঠন করা, অর্থাৎ কি কেবলমাত্র জ্ঞানার্জন নয়, সৎ গুণাবলীর বিকাশ ঘটানো এবং পবিত্র চরিত্র গঠন করাকে কিন্তু শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হতো বৈদিক শিক্ষা ব্যবস্থায়। তারপরে কি সংস্কৃতি সংরক্ষণ, অর্থাৎ কি প্রাচীন ঐতিহ্য, সামাজিক রীতিনীতি এবং বৈদিক মন্ত্রসমূহ এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত ও সংরক্ষিত করা। ঠিক আছে, এটাও কিন্তু বৈদিক শিক্ষার কিন্তু মূল লক্ষ্য ছিল। তারপরে দেখো যে বিষয়টি সংক্ষেপে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি উপনয়ন ও ব্রহ্মচর্য বিষয়ে। ঠিক আছে, বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর আনুষ্ঠানিক সূচনা হতো উপনয়ন নামক পবিত্র সংস্কারের মাধ্যমে। উপনয়ন শব্দের অর্থ কাছে নিয়ে যাওয়া, অর্থাৎ কি গুরুর কাছে নিয়ে যাওয়া। দেখো বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা যখন হচ্ছে গুরুগৃহে যেত, প্রবেশ করত, সেই প্রবেশ করার আগে একটি অনুষ্ঠান করা হতো যাকে হচ্ছে কি বলা হয় উপনয়ন বলা হয়। সেই উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু শিশু কি করত সেই মঠে কিন্তু প্রবেশ করত এবং প্রবেশ করার পরেই কিন্তু সে কিন্তু কি করত এই যে শিক্ষায় সেই শিক্ষায় কিন্তু যুক্ত হতো। ঠিক আছে, তাহলে কি এই যে উপনয়ন শব্দের অর্থ হচ্ছে কি কাছে নিয়ে যাওয়া, অর্থাৎ কি গুরুর কাছে শিষ্যকে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া। তারপরে দেখো কি রয়েছে উপনয়নের পর শিক্ষার্থীকে ব্রহ্মচারী বা দ্বিজ, যাকে বলা হয় দ্বিতীয় জন্ম বলা হতো। তাহলে কি এই যে উপনয়ন প্রক্রিয়া, এই
উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে পর কিন্তু শিক্ষার্থীকে ব্রহ্মচারী বা দ্বিজ বলা হতো। কি বলা হতো? ব্রহ্মচারী বা দ্বিজ বলা হতো। অর্থাৎ সে যখন হচ্ছে একটি মঠে প্রবেশ করছে, সেই মঠে প্রবেশ করার পরে কিন্তু তাকে ব্রহ্মচারী বা হচ্ছে কি বলা হয়, দ্বিজ বলা হতো। এই সময় তাদের কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করতে হতো। যেমন কি সাধারণ বেশভূষা অর্থাৎ সাধারণ পোশাক পরিধান করতে হতো তাদের, ঠিক আছে? পোশাকে কিন্তু জাঁকজমক ছিল না। নিরামিষ আহার করতে হতো, আমিষ আহার সেখানে হচ্ছে নিষিদ্ধ ছিল, এবং কি ইন্দ্রিয় সংযম করতে হতো। তাহলে এই যে বিষয়গুলি ছিল, এই সমস্ত বিষয় কিন্তু বৈদিক শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে উপনয়ন এবং ব্রহ্মচর্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে গেল হচ্ছে কি পাঠ্যক্রম। পাঠ্যক্রম কি ছিল? বৈদিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমের মধ্যে কি কি ছিল? একটা হচ্ছে কি পরাবিদ্যা, আর অপরটি হচ্ছে অপরাবিদ্যা। তাহলে পরাবিদ্যার ক্ষেত্রে যদি দেখতে চাই তাহলে কি বলা হয়েছে? এটি ছিল আধ্যাত্মিক জ্ঞান বা পরলোকের বিদ্যা, যাকে বলা হয়েছে কি পরাবিদ্যা। তাহলে কি এটি ছিল একটি আধ্যাত্মিক জ্ঞান বা পরলোকের বিদ্যা, যাকে কিন্তু পরাবিদ্যা বলা হয়। এর মূল উদ্দেশ্য কি ছিল? আত্ম উপলব্ধি এবং মোক্ষ লাভ করা। তাহলে এর মূল উদ্দেশ্য ছিল আত্ম উপলব্ধি এবং মোক্ষ লাভ করা। পরাবিদ্যার পাঠ্যক্রমে কি কি ছিল? দেখো, প্রথমে ছিল বেদ, তারপরে উপনিষদ, পুরাণ, ধর্মনীতি এবং আধ্যাত্মিক তত্ত্ব অন্তর্ভুক্ত ছিল কি পরাবিদ্যার মধ্যে। এটি ছিল বৈদিক শিক্ষার সর্বোচ্চ স্তর। তাহলে এই যে পরাবিদ্যা যে ছিল পাঠ্যক্রমে, এটা কি ছিল? এটি কিন্তু বৈদিক শিক্ষার সর্বোচ্চ স্তর হিসেবে কিন্তু বলা যায় পরাবিদ্যাকে। তারপরে কি রয়েছে? অপরাবিদ্যা। অপরাবিদ্যার ক্ষেত্রে কি বলা হয়েছে? এটি ছিল ঐতিক, ঠিক আছে, ঐচ্ছিক জ্ঞান বা হচ্ছে কি ইহলোকের বিদ্যা, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করত। অর্থাৎ অপরাবিদ্যা হচ্ছে এমন একটি বিষয় ছিল যেখানে হচ্ছে কি শিক্ষার্থীদের ইহলোকের কাজে লাগানো হতো। অর্থাৎ এই সময় যে আমরা যে জগতে বাস করছি, সেই জগতে বাস করতে গেলে কিন্তু আমাদের অনেক রকম কাজ জানতে হবে। কাজ ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই করতে পারবো না। সেক্ষেত্রে কি করা হতো? বিভিন্ন কিন্তু গণিত, ব্যাকরণ, তর্কবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, যেমন কি আয়ুর্বেদ, জ্যোতিষশাস্ত্র এবং কি সমরবিদ্যা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যাতে কি করতো? যাতে হচ্ছে শিক্ষার্থীদের বাস্তব জীবনে প্রস্তুত করা হতো, যার ফলে, ঠিক আছে। তাহলে এই সমস্ত বিষয় কিন্তু বৈদিক শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমের মধ্যে ছিল। তারপরে কি শিক্ষণ পদ্ধতি কেমন ছিল? দেখো, এখানে যদি শিক্ষণ পদ্ধতির কথা বলা হয়, শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে শ্রবণ। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শ্রবণ। তারপরে কি রয়েছে? মনন। তারপরে কি রয়েছে? নিদিধ্যাসন। দেখো, শ্রবণের দিক থেকে যদি বলতে চাই তাহলে কি গুরু বেদ মন্ত্র উচ্চারণ করতেন এবং শিষ্যরা তা মনোযোগ সহকারে শুনে মুখস্থ করতেন, যাকে বলা হতো শ্রুতি, ঠিক আছে। তাহলে কি গুরু কি করতেন? বেদের বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতেন এবং শিক্ষার্থীরা কি করতেন? মনোযোগ সহকারে কিন্তু শিষ্যরা সেগুলি শুনতো, এবং শোনার পরে তারা কি করতো? তারা কিন্তু মুখস্থ বিদ্যার ওপর ভিত্তি করে কিন্তু শিক্ষা গ্রহণ করত। তারপরে কি রয়েছে? মনন পদ্ধতি রয়েছে। সেই সময় কিন্তু অর্থাৎ বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতির মধ্যে কিন্তু শ্রবণের পাশাপাশি মননেরও গুরুত্ব ছিল। শ্রবণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে গভীরভাবে চিন্তা করা এবং যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করার পদ্ধতি হচ্ছে কি মনন। তারপরে কি নিদিধ্যাসন। এই কথাটির অর্থ কি? ধ্যান বা গভীর ধ্যানের মাধ্যমে সত্যকে উপলব্ধি করা এবং তার নিজ জীবনে প্রয়োগ করাই ছিল কি নিদিধ্যাসন। এরপরে কি ছিল? গুরু শিষ্যের সম্পর্ক। দেখো, বৈদিক যুগে গুরু শিষ্যের সম্পর্ক ছিল খুব মধুর। তাহলে কি বলা যায়? যে গুরু শিষ্যের সম্পর্কের কথার দিক থেকে যদি দেখতে যাই, এখানে কিন্তু পয়েন্ট সহ তোমাদের বলে দেওয়া হয়েছে। কি কি বলে দেওয়া হয়েছে? যে আধ্যাত্মিক পিতা, গুরুকে কেবল শিক্ষক নয় বরং শিষ্যের আধ্যাত্মিক পিতা হিসেবে কিন্তু গণ্য করা হতো, এবং কি শিষ্যের সার্বিক দায়িত্ব গুরুর ওপর ন্যস্ত থাকতো। অর্থাৎ একজন শিষ্য যখন গুরু মঠে হচ্ছে প্রবেশ করতো, বিদ্যালয়ে প্রবেশ করতো, সেই সময় থেকে কিন্তু গুরু শিক্ষার্থীর অর্থাৎ কি সেই যে শিষ্য ছিল, সেই শিষ্যর কিন্তু সমস্ত দায়িত্বই কিন্তু ছিল কার উপরে? শিক্ষকের উপর, অর্থাৎ কি গুরুর উপর কিন্তু থাকতো। তারপরে কি রয়েছে? ভক্তি ও শ্রদ্ধা। শিষ্যরা গুরুর প্রতি গভীর শ্রদ্ধা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করত। তাহলে কি ছিল? ভক্তি ও শ্রদ্ধাও ছিল ব্যাপক। গুরুর সেবা করাই ছিল শিষ্যের অন্যতম পবিত্র কর্তব্য। অর্থাৎ
কি সেই সময় কিন্তু শিষ্যরা গুরুর সেবা করতে ভালোবাসতেন এবং মূল কর্তব্য হিসেবেই কিন্তু গুরুর সেবা তারা করতেন। তারপরে কি বলা হয়েছে, আবাসিক জীবন অর্থাৎ কি গুরুকুল। শিষ্যরা গুরুর নিজ গৃহে অর্থাৎ আশ্রমে কিন্তু পরিবারের সদস্যদের মতো বসবাস করত, অর্থাৎ নিজ সন্তানের মতো কিন্তু বসবাস করত, যা উভয়ের মধ্যে এক সুগভীর আত্মিক সম্পর্ক কিন্তু তৈরি করত সেই সময়। তারপরে কি রয়েছে, গুরু দক্ষিণা। দেখো গুরু দক্ষিণা, সেই সময় কিন্তু গুরু দক্ষিণা কিন্তু একটি বিশেষ প্রথা ছিল। যেমন কি ছিল, শিক্ষাদানের জন্য কোনো নির্দিষ্ট বা মাসিক বেতন কিন্তু সেই সময় ছিল না। যেমন এখন আমরা যদি টিউশনি পড়তে চাই তাহলে কিন্তু আমাদের বেতন দিয়ে পড়তে হয়, কিন্তু সেই সময় গুরুগৃহে যখন পড়াশোনা করতে যাওয়া হতো তখন কিন্তু বেতনের সিস্টেম ছিল না। তারপরে কি ছিল, শিক্ষা শেষে গৃহস্থ আশ্রমে ফেরার সময়, ঠিক আছে, গৃহস্থ আশ্রমে ফেরার সময় শিষ্যরা কিন্তু সামর্থ্য অনুযায়ী গুরুকে কিন্তু গুরু দক্ষিণা প্রদান করত। তাহলে কি, গুরুকে কিন্তু গুরু দক্ষিণা প্রদান করা হতো, সেটা কিন্তু প্রথমে না, শিক্ষার শেষে যখন হচ্ছে সেই শিক্ষার্থী বাড়ি ফিরবে সেই সময় কিন্তু তার সাধ্য মতো সে যতটুকু পারবে গুরু দক্ষিণা কিন্তু দিয়ে যেত। এখানে কিন্তু গুরু স্থানের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে, আচার্য দেবভব কি বলেছে, যে তৈত্তেরীয় উপনিষদ যাকে হচ্ছে গুরুকে কিন্তু দেবতার সমতুল্য মনে করা হতো। তাহলে কি, গুরুকে কিন্তু দেবতার সঙ্গে তুলনা করেছেন। তারপর কি, নারী শিক্ষা সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। নারী শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে, যে প্রাথমিক বৈদিক যুগে অর্থাৎ কি ঋগ বৈদিক যুগে নারীদের শিক্ষার সমান সুযোগ ছিল। তাহলে কি, এই যে শিক্ষা ব্যবস্থা, বৈদিক শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু নারীদেরও সমান সুযোগ ছিল, এই কথা কিন্তু জানা যায়। তারপরে কি, পুরুষদের মতোই নারীদেরও উপনয়ন হতো এবং তারা বেদ অধ্যয়নে কিন্তু অধিকার পেত। অর্থাৎ কি, মেয়েদেরও কিন্তু উপনয়ন ব্যবস্থা ছিল, অর্থাৎ উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু মেয়েরা কিন্তু গুরুকুলে কি করতো, প্রবেশ করত, এবং কি তারা কিন্তু বেদ পড়াতে অর্থাৎ কি বেদ অধ্যয়ন করতেও কিন্তু পারতো। তারা কিন্তু সেই সময় কিন্তু সেই বিষয়ে কিন্তু অধিকার পেয়েছিলেন। তারপরে কি, তৎকালীন সমাজে গার্গী, মৈত্রী, অপালা, তারপরে কি লোপামুদ্রা, বিশ্ববাড়া, ঠিক আছে, বিশ্ববাড়ার মতো কিন্তু বিদুষী যে নারীরা, সেই নারীরা কিন্তু দৃষ্টান্ত পাওয়া যায়, সেই নারীদের কিন্তু দৃষ্টান্ত সেই সময় পাওয়া যায়, যারা এমনকি বেদের অনেক সূক্ত ও রচনাও কিন্তু করেছিলেন। দেখো বেদ যে রয়েছে, বেদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সূক্ত ও রচনা করেছিল, ঠিক আছে। তাহলে নারীদের যে ভূমিকা ছিল সেই বৈদিক শিক্ষা ব্যবস্থায়, নারীদের ভূমিকা কিন্তু অনেকটাই ছিল, ঠিক আছে। নারীরা কিন্তু কোনোভাবেই সেই সময় পিছিয়ে ছিল না। এরপরে কি রয়েছে, পরবর্তী বৈদিক যুগে নারী শিক্ষার অধিকার ক্রমান্বয়ে সংকুচিত হতে থাকে এবং তাদের সমাজ জীবনে সীমাবদ্ধতা নেমে আসে। তাহলে দেখো এই যে সমস্ত বিষয়, এই সমস্ত বিষয় কিন্তু বৈদিক শিক্ষা ব্যবস্থায় বলা হয়েছে। বৈদিক ও আধুনিক শিক্ষার ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, তাহলে দেখো বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কি ছিল, আত্মোপলব্ধি করা, ঠিক আছে, আত্মোপলব্ধি ও কি আধ্যাত্মিক মুক্তি অর্থাৎ মোক্ষ লাভ করাই ছিল এর লক্ষ্য। তারপরে কি, আধুনিক শিক্ষার লক্ষ্য ছিল হচ্ছে মূল লক্ষ্য ছিল কি সামাজিক অভিযোজন ও বৃত্তিমূলক দক্ষতা। তারপরে কি, শিক্ষার পরিবেশ, বৈদিক শিক্ষা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, যেমন কি গুরুর আশ্রম, গুরুকুলেই কিন্তু অনুষ্ঠিত হতো, এবং কি আধুনিক শিক্ষা কিন্তু কৃত্রিম পরিবেশে বিদ্যালয় বা শ্রেণীকক্ষে কি করে পরিচালনা করা হয়। তারপরে কি, শিক্ষণ পদ্ধতি যদি দেখতে চাই, সেই সময় বৈদিক শিক্ষার কিন্তু মৌখিক অর্থাৎ কি শ্রুতি নির্ভর শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন পদ্ধতির মাধ্যমে কিন্তু পরিচালনা করা হতো, এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা যে রয়েছে সেখানে কিন্তু শিক্ষণ পদ্ধতি প্রযুক্তি নির্ভর, কর্মভিত্তিক এবং পরীক্ষামূলক। তারপরে কি রয়েছে এখানে শেষ পর্যায়ে, গুরুর ভূমিকা। দেখো এই যে বৈদিক শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু গুরুর ভূমিকা কিন্তু পরম শ্রদ্ধেয়, পথ প্রদর্শক এবং আধ্যাত্মিক পিতা হিসেবে কিন্তু গণ্য করা হয়েছে। অর্থাৎ গুরুকে কিন্তু সেই সময় আধ্যাত্মিক পিতা হিসেবে কিন্তু বলা হতো, এবং কিন্তু গুরুর প্রতি শিষ্যের শ্রদ্ধা কিন্তু অনেকটাই ছিল। এবং কি রয়েছে এখানে, বর্তমানে অর্থাৎ আধুনিক শিক্ষায় বন্ধু, নির্দেশক এবং সহায়ক হিসেবে কিন্তু একজন শিক্ষক কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে দেখো আজকের যে আমার বিষয় ছিল সেই বিষয়টি কিন্তু আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।